আপনারা হাদির 8 মাসের সন্তানের জন্য দোয়া করবেন, ওর ওয়াইফের জন্য দোয়া করবেন। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা 2 ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন, তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থেকে আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। প্রিয় বিপ্লবী জনতা, আমি এখানে ওসমান হাদির ভাই হিসেবে আসি নাই। আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে, একই রিকশার বাম পাশে আমি বসা ছিলাম। হাদি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই। শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে, তার ওয়াইফ, সন্তান সম্ভা ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই, আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো, পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তার একটাই জবাব ছিল, আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। আমি যদি চলে যাই, এদেশের 18 কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কেউ দিতে পারবে না। যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল, আমি যদি মা চলে যাই, আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন। আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমাদের পরিবার, ইনকলাব মঞ্চের ভাই ব্রাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। আমাদের শহীদ পরিবার, ইনকলাব মঞ্চ, ওসমানগণের লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র জনতা, সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থেকে আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি নারায়ে তাকবীর স্লোগান দেব। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, এই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা হাদির 8 মাসের সন্তানের জন্য দোয়া করবেন, ওর ওয়াইফের জন্য দোয়া করবেন। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা 2 ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন, তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন।
সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মোনাজাত করি যে আল্লাহ তাআলা তোমার এই যুবক গোলামকে তুমি শাহাদতের মর্যাদা দান করো এবং জান্নাতের উচ্চ জায়গায় তাকে স্থান দান করো এবং তার যে ছোট্ট শিশু, বিধবা স্ত্রী, পরিবার পরিজনকে আল্লাহ তাদের অভিভাবকের দায়িত্ব তুমি গ্রহণ করো। কালকে আমরা জানাজায় যেসব দৃশ্য আমরা দেখলাম তার প্রথম দৃশ্য হলো বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর এই জাতি কখনো প্রত্যক্ষ করেনি। লাখো লাখো মানুষের সমাবেশ ছিল সেই জানাজা, মানুষ আরও আসতেছিল। এই জানাজার থেকে দুটি জিনিস বোঝা যায়। তার একটি জিনিস হলো শরীফ ওসমান হাদির প্রতি তাদের ভালোবাসা, আর একটি জিনিস হলো শরীফ ওসমান হাদির উচ্চারিত যে আকাঙ্ক্ষা, যে স্লোগান, সেই স্লোগানের প্রতি জাতির পরিপূর্ণ সমর্থন। ওসমান হাদির আমি কালকে রাত্রে এবং আজকেও দেখলাম যে বিশ্বের প্রায় সমস্ত মিডিয়াগুলো ওসমান হাদির এই খবর প্রচার করেছে। জাতিসংঘের থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। ওসমান হাদির দুটি জিনিস তিনি চেয়েছিলেন। তার প্রথম জিনিস হলো তিনি ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ চেয়েছিলেন। আরেকটি জিনিস তিনি চেয়েছিলেন অত্যন্ত স্পষ্টভাবে যে বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত। এবং কালকে আমরা একটি স্লোগান মুহুর্মুহু শুনেছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ওসমান হাদি চেয়েছিলেন যে বাংলাদেশ দিল্লির রাডারের নিচে থাকবে না, বাংলাদেশ হবে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ, যেই বাংলাদেশের নির্দেশ দেওয়া হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়। কাজেই আজকে আমরা আগামী বাংলাদেশ যদি ওসমান হাদির যে স্বপ্ন আছে, স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের এই দুটি জিনিসের মধ্যে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা ওসমান হাদিকে কোথায় নিয়ে গেছেন চিন্তা করেন। সেই কবি নজরুল, যার কবিতা তিনি পাঠ করতেন, আবৃত্তি করতেন, সেই কবি নজরুলের পাশেই তার স্থান হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় থেকে এদেশের মানুষের অধিকারের কথা বারবার বলা হয়েছে। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে জনগণের মধ্যে থেকে বারবার সেই ওসমান হাদির আকাঙ্ক্ষার উচ্চারণ করা হবে। দিল্লি চাচ্ছে আমাদেরকে তার গোলাম বানিয়ে রাখতে, কিন্তু বাংলাদেশের মানুষ চাচ্ছে স্বাধীন সত্তা। আপনারা দেখবেন যে কালকে বা পরশু আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ ছাপা হয়েছে। আমি সে সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু আজও যেটা বলতে চাই যে যারা আজও পর্যন্ত হাসিনার মতো দিল্লির ব্লেসিং নিয়ে এদের শাসন করতে চান তারা ভুল করছেন। এদেশের মানুষ কখনো এটা চায় না যে দেশের পলিটিক্যাল পার্টি এবং যারা ক্ষমতায় থাকবে তারা দিল্লির ব্লেসিং নিয়ে চলুক। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে সময় এসেছে
যে আমাদের যতগুলো চুক্তি দিল্লির সাথে হয়েছে এই চুক্তিগুলো রিভিউ করা উচিত। এবং আজকে তাই আসুন আমরা সকলে মিলে এই আওয়াজ তুলি যে আমরা একটা ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই, আমরা একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই এদেশে যারা রাজনীতি করবেন তারা ন্যায়ের পথে রাজনীতি করুন, সুন্দর বাংলাদেশ করার রাজনীতি করুন, একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করার জন্য রাজনীতি করুন। ইনশাআল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা ভবিষ্যৎ ন্যায় ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলব, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এটাই ওসমান হাদির আপনার স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ।